প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অনন্ত জীবন, অধ্যায় ৮। এই শীতল মরুভূমির পার্বত্যাঞ্চলের জলবায়ু চরম ভাবাপন্ন। দুটি ঋতুর প্রকটতাই প্রকাশিত হয়। একটি হলো ভারতীয় গ্রীষ্মকাল, যা জুন মাসের মধ্যভাগ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়িত্ব পায়। প্রকৃত ঘটনা হচ্ছে এই যে আগস্ট মাস থেকেই শীতের দাপট শুরু হতে থাকে। তার আগের মাসগুলিতে অর্থাৎ গ্রীষ্মে তাপমাত্রা সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে শূন্যে নেমে যায়। একথা আগেই বলা হয়েছে। তবুও সেটাই গ্রীষ্মকাল ইউরোপ মহাদেশের অনেক দেশের মতো। গ্রীষ্মের মাঝামাঝি বা শেষ সময়ে এই পার্বত্য মরুপ্রান্তরের হিমশীতলতায় যুক্ত হয় অন্য বিপদ। স্পিতি নদীর নিম্নধারায় সমতলীয় প্রান্তরে বা আরও পরে এই উপনদী যেখানে গিয়ে মিলেছে শতদ্রুর সঙ্গে, সেই কিন্নর জেলাতে প্লাবন ডেকে আনে এবং তাতে অনেক জীবন ও সম্পদহানি ঘটে। তাছাড়া শতদ্রুর জলবিদ্যুৎ প্রকল্পগুলিও বিপর্যস্ত হয়। তবুও এই সময়টাতেই উপত্যকা বাসযোগ্য এবং তখনই মেষপালকরা চলে আসে এখানে। আসে শৈবাঙ্কনও কাছাকাছি কোনো না কোনো জনবসতির শীতকালীন আশ্রয় ছেড়ে। গ্রীষ্মে বন্যা হয় হিমবাহগুলি বা কাছে পিঠের অন্যান্য দীর্ঘদেহী পার্বত্য চূড়াগুলির বরফ গলতে থাকে বলে। সেই বরফ গলা জল স্পিতির নিজস্ব উপনদী বা খালগুলি বয়ে আনে। স্পিতি নিজেও তার উৎস বা দুপাশের প্রাচীন হিমবাহ গলা জলে পুষ্ট হতে থাকে। শীতকালটা বেশ লম্বা হয় এখানে, ব্যাকরণগত ব্যাখ্যায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। গ্রীষ্মে বৃষ্টি হয় না, যেহেতু এটি হিমালয়ের বৃষ্টিচ্ছায় অঞ্চলে জান্সকার পর্বতমালার শেষ ভাগে অবস্থিত। তবে গ্রীষ্মে বা শীতে দুটি সময়েই এই উপত্যকায় চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রবল দাপট এবং শীতে প্রচণ্ড তুষারপাতও ঘটে। এ সমস্ত কিছুই এই নদীমাতৃক উপত্যকাটিকে শৈত্য পার্বত্য মরুভূমিতে পরিণত করেছে। এখানে আসার পর তার একদিন স্পিতি নদীর সঙ্গে কথা বলার স্বাদ হয়েছিল। মানুষের সঙ্গে আর নদীর সঙ্গে কথা বলার উপায়টি মোটামুটি অভিন্ন হলেও প্রক্রিয়াগত কিছু পার্থক্য আছে। প্রথম বিষয় হলো এই যে নদীর সঙ্গে টেলিফোনে কথা বলা যায় না, তার সঙ্গে টেক্সট করে বা মেসেজ পাঠিয়েও কথা বলার ভাবনা হাস্যকর। বৈদ্যুতিন মাধ্যম বাদ দিয়ে লোকের সঙ্গে কথা বলি যখন, সেই গোটা লোকটি সামনে উপস্থিত থাকে, তার গোটাটাকেই দেখা যায়। কেউ কেউ গাছ বা পশুদের সঙ্গে কথা বলে জানি, যদিও এ দুটি বস্তুরই কোনো ভাষা নেই। ভাষা থাকে বা না থাকে, কোনো বড় গাছের সঙ্গে কথা বলতেও কিছু আটকায় না, কারণ যত লম্বাই হোক না কোনো গাছ, তার গোটাটাকেই এক জায়গায় স্থির হিসেবে পেতে পারি। কিন্তু বহু গাছে ভরা বিশাল জঙ্গলের সঙ্গে কথা বলা যায় কি? যায় না, কারণ তার ব্যাপকতা একটা ব্যাপার। পুরো জঙ্গলের সমস্তটা মানুষ কোনো এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবে না। তেমনি ব্যাপার ঘটবে কোনো একটি নদীর ক্ষেত্রেও। নদী তো অনেক লম্বা, তার সর্বাঙ্গ গল্প করার সময় কিভাবে গোটাটা সামনে হাজির থাকবে? তাই নদীর সঙ্গে কথা বলার ইচ্ছে হলে তার চলার পথ ধরে চলতে হয়। তাহলেই জানা যাবে তার উৎস বা শেষ এবং তার গতি প্রকৃতি। নদীর সঙ্গে তার গতিপথ ধরে চলতে চলতে যত খুশি গল্প করা যেতেই পারে। তাতে গোটা নদীটাকে চেনা যাবে, জানা যাবে তার স্বভাব চরিত্র ও মনের কথা। সেটি করা যেতে পারে দুভাবে। হয় কেউ উৎস থেকে নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যেতে পারে তার সমাপ্তি পর্যন্ত, আর নয়তো জলযানে চেপে কেউ চলতে পারে নদীর বুক ধরে, তার সঙ্গে গল্প করতে করতে দিনরাত। তবে স্পিতি নদীর ক্ষেত্রে এ দুটি পদ্ধতির দুটিই অসম্ভব। শতদ্রুতে মেশার আগে স্পিতি তার উৎস থেকে
গোটা উপত্যকা ধরে ও তার বাইরে চলেছে প্রায় 140 কিলোমিটার, যেখানে উপত্যকাটির দৈর্ঘ্য মোটামুটি 130 কিলোমিটার। সমগ্র পরিক্রমায় সে নেমেছে প্রায় 6 থেকে 7 হাজার ফিট। প্রতি কিলোমিটারে এই নামা গড়ে প্রায় 60 ফিট। এই পরিস্থিতিতে নদী এতটাই খরস্রোতা যে নৌ পরিবহনের জন্য একেবারেই উপযুক্ত নয়। আর নদীর পাড় ধরে চলা যাবে না কেন? তার প্রধান কারণ, ঊর্ধ্বগতিতে কিছু অঞ্চল বাদ দিলেও এই নদীর দুপারে রয়েছে খাড়া কঠিন পাহাড়ের গা। শক্ত পাথরের গা প্রবল ধারায় কেটে স্পিতি নিজের চলার পথ করে নিয়েছে সুগভীর গিরিখাত বানিয়ে। নদীর কাছে যাওয়া তাই গোটা পরিক্রমায় অল্প কিছু এলাকা বাদ দিলে অসম্ভব। তবুও একটা কথা সত্যি, বনের সঙ্গে কথা বলতে গিয়ে সারা বন ঘুরে বেড়ায় খুব কম লোক। অধিকাংশ মানুষ বনের এক ছোট এলাকায় ভ্রমণ করতে করতে বা বনের কোনো এক সীমান্তে তার আয়ত্তাধীন অংশটুকুতে দাঁড়িয়ে গোটা বনের সঙ্গে আড্ডা মারতে পারে। সেখানে আড্ডা আরও জমবে যদি মানুষ পড়ে জেনে নেয় বনটির ভৌগোলিক চরিত্র বা বর্ণনা। নদীর ক্ষেত্রেও এমনটাই করে অধিকাংশ লোক। তারা নদীর নাব্যতার খানিকটা অংশ ঘুরে বেড়ায় গল্প করার প্রক্রিয়ায়, আর নয়তো নদীর পাড়ে তার মুখোমুখি বসে কোনো এক বা একাধিক অঞ্চলে। তার আগে নদীটির বিবরণ যদি সে গবেষক বা অভিযাত্রীদের লেখা থেকে জেনে নেয় তো আরও উত্তম। এভাবেই নদীর সঙ্গে গল্প করে সাধারণ মানুষ। গোটা নদীর দৈর্ঘ্য হেঁটে বেড়ায় না, সেসব অভিযাত্রীদের কাজ। শৈবাঙ্কনও তার উদ্দেশ্য সফল করার জন্য এমনটাই ভাবল। সে ঠিক করল তার নাগালে যেসব অঞ্চল পাবে সে স্পিতি নদীর, সেসব অঞ্চলে গিয়েই দেখবে নদীকে। আর নদীটির বিবরণ তো তার জানা গবেষকদের কল্যাণে। এই উদ্দেশ্য সামনে নিয়েই সে বেরিয়ে পড়ল একদিন। কোথায় কোথায় গেল সে? নদীর উৎস থেকে শতদ্রুতে পতন, এই দুটি স্থানের মধ্যবর্তী অঞ্চলে লিও গ্রামের কাছে, যেখানে তার ঊর্ধ্বগতি এবং সেখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত প্রান্তরের পথে, যে অঞ্চলে নানান জনবসতির মানুষ নদীর জল নিয়ে তৈরি করেছে কৃষিজমি। তাবো অঞ্চলে তাবো উপনদীর সঙ্গমস্থলে এবং তারও আগে নদী যেখানে যেখানে সমতল ভূমি ধরে বয়ে চলেছে। সমতল হলেও জনশূন্য অনেক অঞ্চল, যেহেতু চাষযোগ্য নয় জমি। এখানে দেবতাত্মার সন্ধানে এসে বাসস্থান বানাবার আগে সে এলাকার ভূতত্ত্ব আর ভূগোল জেনে নিয়েছিল। প্রাচীন ভারতে এসবই ছিল দেবতা ও দেবচরিত্র সমান জনতার বিচরণ ক্ষেত্র। কৈলাস পর্বতমালায় তখন ছিল শিবলোক, যেখানে দেবাদিদেব থাকতেন তপস্যামগ্ন, কাছেই ছিল মানস সরোবর। এখন সেই ভারতবর্ষ কল্পকাহিনীর বিষয়বস্তু। শিব কোথায় আছেন কেউ জানে না, কোথায় আছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা বা স্থিতিশীল অবস্থা বজায় রাখার দেবতা বিষ্ণু তাও জানা নেই কারও। আধুনিক মানুষ মনে করে এসবই উপকথা। শিবধাম কৈলাস পর্বতমালা ভারতবর্ষের সীমানার বাইরে। হিমালয়ের অন্তর্ভুক্ত সেই শিবলোক কৈলাস চির বরফের রাজ্য, প্রাচীন ও স্থায়ী হিমবাহ তার ভিত্তি। কিন্তু এই স্পিতি উপত্যকার মালভূমি থেকে স্থায়ী হিমবাহের রাজত্ব অনেক অনেক দূরে। এখানেও সুউচ্চ পাহাড় চূড়াগুলি শীতকালে আগাগোড়া বরফে ঢেকে যায়, তবে গ্রীষ্মের আগমনে আবার বরফ মোচন ঘটে। তাই বছরের কিছু সময় মানুষের পক্ষে এখানে বসবাস কল্পকথা নয়। আর মানুষ কোথায় না থাকে, চিরস্থায়ী তুষার রাজ্যে এস্কিমোরা সবচেয়ে ভালো উদাহরণ। প্রকৃতির বুকে নিজের অবস্থানে নিশ্চল থেকেও পাহাড়, পাথর, মালভূমির ঢাল, নদী, গিরিখাত ইত্যাদি বস্তুসমূহ নীরবে কোনো ভাষা বোঝায়। একান্ত মনোযোগী যে প্রকৃতি পাঠক, তার পক্ষেই এই ভাষার মর্মার্থ উদ্ধার করা সম্ভব। প্রথম প্রথম এখানে থাকা শুরু করার পর শৈবাঙ্কনের কিছুই মাথায় ঢুকত না। সে জানতই না এমন কোনো ভাষা আছে কিনা। থাকতে থাকতে এখন তার কাছে কিছুই আর দুর্বোধ্য নয়। সে জানে প্রতিটি বস্তুর নিজস্ব অবস্থানে ওভাবে থাকার কারণ বা রহস্য। দেখলেই বুঝতে পারে কেন ঢেউ খেলানো সমতলীয় মালভূমির বুকে একগুচ্ছ শিলারাশি ওই ভঙ্গিমায় বিছিয়ে আছে, কেন এই একই ভঙ্গিমা তার একটু দূরে বিছিয়ে থাকা শিলারাশির দলবদ্ধতায় নেই। পরিবর্তে সেখানে এক অন্য আয়োজন।
প্রাকৃতিক সদস্যরা এভাবে নানা রকম অবস্থানগত সজ্জা রচনা করে এবং তা যে বিশেষ এক লিপিমালায় লিখে রাখা মহাকাব্য বা উপন্যাস তা ইদানিং বুঝতে পারে সে। তাই সে যাত্রা করেছিল স্পিতি নদীর সঙ্গে আলাপ জমাতে, শুনতে তার দৈনন্দিন জীবন কাহিনী। তার এই উদ্যোগ অবশ্যই একদিনের ছিল না, তার জন্য গ্রীষ্মকালে প্রায় মাসখানেক সময় দিতে হয়েছিল। দিনেই চলতো অভিযান, কখনো রাতের কিছুটা সময়ও চলার ইচ্ছে থেকে যেত, আর সে মেনে নিত সেই মনোভাব। চড়াই উতরাই পথ, পাকদণ্ডি বেয়ে ঘুরে ঘুরে উঠে গেছে ওপরে বা নেমে এসেছে সমতলে। রাতে চলাচল অবশ্যই বিপজ্জনক অনেক জায়গাতেই, সেসব সে এড়িয়ে যেত। কয়েকবার গাড়িতেও চলেছিল ওই পরিক্রমায়। এই জাতীয় সড়ক 5-এর একটি উপপথ, নাম জাতীয় সড়ক 505, পূবে পশ্চিমে চলে গেছে স্পিতি ভ্যালির বুক চিরে। সেই রাস্তার একধারে উঁচু উঁচু আকাশ ছোঁয়া পাহাড় চূড়া ও তাদের দুর্বিনীত ঢাল, এবং অন্য ধারে স্পিতি নদী। সেই পথের পুরোটাই যে এমন দৃশ্যপট সাজিয়ে রেখেছে তা নয়। তাবো ভ্রমণ কেন্দ্রের আগে থেকে গেছে সে প্রান্তরের বুক ধরে। অবশ্য আগেও রয়েছে স্থানে স্থানে এমনই সমতলের আভাস। তাদের কিছু এলাকায় জনবসতি রয়েছে, কিছু আবার জনবিহীন প্রদেশ। তেমনি কোনো এক জায়গায় সে স্পিতি নদীর কাছাকাছি এলো। এখানেও নদী অনেকটাই ধরাছোঁয়ার বাইরে রেখেছে নিজেকে। প্রান্তর যদিও বেশ কিছুটা দূরে সরিয়ে রেখেছে উন্নত পাহাড় চূড়োগুলিকে, তবুও সে স্বাভাবিক ঢালে নদীর সঙ্গে মিশতে পারেনি, যেমন হয় প্রকৃত সমতল ভূমির নিম্নগতিতে। পলিমাটির চত্বর বা সোপান সর্বত্র প্রস্তরীভূত। সেই পাললিক শিলা গতিধারার ফলায় কেটে খাদ বানিয়ে চলছে স্পিতি। তাই তার পার এখানেও যথেষ্ট উঁচু এবং পাথুরে। সেখানে পারে যতটা সম্ভব ধারে দাঁড়িয়ে নিচ দিয়ে দ্রুতলয়ে বয়ে চলা স্পিতি নদীর উদ্দেশ্যে সে প্রশ্ন তুলল। আচ্ছা স্পিতি, বলো তো, তোমার ছোঁয়া পাই কি করে? তোমার সঙ্গে যে কথা বলার অনেক স্বাদ আমার। বলো স্পিতি, কাছাকাছি না হতে পারলে তা সম্ভব কিভাবে? তখন ভরা গ্রীষ্ম, বেলা চলেছে বিকেলের দিকে। প্রান্তরের রোদ এখনো যথেষ্ট উজ্জ্বল, যদিও শীতলতা মাখানো। এই পর্যন্ত বেলায় সেই রোদ গায়ে আরাম এনে দিলেও একটানা দাঁড়িয়ে থাকলে শরীর উত্তপ্ত হয়ে যায়। তবুও সে প্রশ্ন পাঠিয়ে দাঁড়িয়ে রইল নদীর পাড়ে। তার আশা অবশ্যই নদী উত্তর দেবে, এবং দিলও। চপল ছন্দে প্রকাশিত হলো তার ভাষা, যা শৈবাঙ্কন বুঝতে পারল অনায়াসে। স্পিতি জানালো, কি করব বলো তো? আমি চলেছি মালভূমির কঠিন পাথর কেটে। যত চলছি ততই খাত গভীর হচ্ছে। আমি তো সমতলের নদী নই, তবে তুমি কথা বলো না। ওখানে ওই উঁচু পাহাড়ি সোপানের ধারে দাঁড়িয়ে উচ্চতা থেকে আমি যতই নিচে থাকি না কেন, তোমার কথা ঠিক বুঝতে পারবো, উত্তরও দেব, কারণ তুমি আমাকে বন্ধু ভেবেছ। শুনে সে আনন্দিত হয়, আবার তাই প্রশ্ন করে, আচ্ছা ভাই, তুমি এই মালভূমি সদৃশ উপত্যকার বুক চলার পথ হিসেবে বেছে নিলে কেন? কত কষ্ট করে তোমাকে যেতে হচ্ছে। অন্য কোনো সহজ অবস্থানেও তো তুমি থাকতে পারতে। শুনে স্পিতি তাকে পাল্টা প্রশ্ন করল, তুমিই বা এখানে এলে কেন? জগতে তো আরো সহজ সুন্দর বাসস্থান ছিল। সে একটু হকচকিয়ে গেল প্রশ্ন শুনে। সে ভাবল, সত্যিই তো, স্পিতি তো তার জন্য ন্যায্য প্রশ্নই তুলেছে। কি বলা যায় ভাবতে ভাবতে সে উত্তর দিল, আসলে আমি মনে করি এখানে থাকলে দেব সান্নিধ্য পাওয়া যায়। এই নীরব উপত্যকা বুকে সযত্নে লুকিয়ে রেখেছে দেবতাদের ভাষা। আমি তা শুনতে পাই, অনুভব করি। আর সোজা কথা, আমি এই উপত্যকাকে ভালোবাসি। স্পিতি তার বুকে পড়ে থাকা স্খলিত শিলাসমূহের আওয়াজে শোনালো তার ভাষা। আমারও ঠিক এমনটাই মনের কথা। এই উপত্যকাকে আমি ভালোবাসি, আর তাই এখান দিয়েই চলছি। এখানে একদিন আমি দেবতাদের আলাপ শুনতে পেতাম, দেখেছিও তাদের জীবনযাপনের আড়ম্বর। এখনো আমার গায়ে শোনা যাবে তাদের ভাষা। তুমি জানো না, আমার কাছাকাছি দাঁড়িয়ে থাকা অনেক বৌদ্ধ মঠ কিভাবে তারা মনে করে প্রকৃতির মধ্যে রয়েছে যে ধর্মীয় শক্তি, তা আমার জল বহন করে এবং তারা তার ছোঁয়া পায় আমার পবিত্র জলে। তুমি এই বিশ্বাসটাকে অমান্য করতে পারো না। অভিজ্ঞতার মূল্য নেই? তুমি তো জানো, ধারে ধারে গড়ে উঠেছে যেসব জনপদ, তারা সবাই বৌদ্ধ ধর্মে দীক্ষিত।
সেই সব বাসস্থানে বা অন্যত্র রয়েছে বহু বৌদ্ধ মঠ, তাবো, ধনকর, রংরিক, কাজা, কত নাম করব। হিমালয়ের এই উপত্যকার গায়ে যত জনবসতি তার প্রায় সবই গড়ে উঠেছে আমার ধারে। এদের মধ্যে কোনো কোনোটি 1000 বছরেরও বেশি পুরনো। নীরবে চলার ছন্দে মনের ভাষা ব্যক্ত করে স্পিতি। সে শোনে চুপ করে, বোঝে সব। সে আত্মমগ্ন হয়ে থাকে, কিছুক্ষণ পর আবার প্রশ্ন করে নদীকে, আচ্ছা স্পিতি, তোমার গোটা চলার পথে কোথায় তুমি সবচেয়ে সুন্দর? স্পিতি সদামুখর, আত্মমগ্ন থাকলেও নীরব থাকতে জানে না। প্রশ্ন শুনে বালিকা সুলভ চাপল্যে বোধগম্য ভাষায় সে জানালো, সেটা কি আমি বলতে পারি? বলবই বা কিভাবে? আমি কি দেখতে পাই আমাকে? নানা জনে দেখে তা, দেখে কে কি মনে ভাবে সেসব তাদেরই মতামত। দেখো না, নিম্নগতিতে আমি চলেছি গভীর গিরিখাত বানিয়ে। পাকদণ্ডি বেয়ে রাস্তা সেখানে উঠে গেছে পাহাড়ের মাথায়। পাহাড় চূড়ো ঘুরে ঘুরে ওঠে রাস্তা। বহু নিচে আমি চলতে থাকি আমার মতো। কেউ মনে করে সেটাই সুন্দর। আবার এই যে পাহাড় দূরে সরিয়ে বয়ে চলেছি আমি সমতলীয় নদীর মেজাজে, তুমি শুনতে পাচ্ছ আমার নূপুর নিক্কণ, দেখছো আমার জলে সৌররশ্মির ঝিকিমিকি। কারো চোখে বেশি সুন্দর এখানে এই আমি। তবে অনেকেই বলে কাজা অঞ্চলের কি মনাস্ট্রি থেকে আমার শোভা বেশি নয়ন বিমোহন। কাজা ও রংরিক অঞ্চল দুটির মধ্যবর্তী অংশ দেখা যায় সেখানে বহু দূর থেকে। তুমি সেখানে দেখতে পাবে আমার বিশাল অববাহিকা, ছোট বড় নানা শাখা ও উপশাখা মিলিয়ে বেনি পাকানো। মনে হবে যেন জমাট বাঁধা রয়েছে। হ্যাঁ, তা আমি দেখেছি, সত্যিই তা অপূর্ব সুন্দর। একবার শীতে আমি কাজার ওই বৌদ্ধ মঠে আশ্রয়ও নিয়েছিলাম। দেখতাম তোমাকে রোজই প্রায়। তবে হ্যাঁ, একথা যদিও জানো তবুও বলছি, শীতে কিন্তু সত্যি আমার জল জমে যায়। জমাট বাঁধা নদী হয়ে থাকি আমি তখন। গ্রীষ্মেই আমার যত উল্লাস। প্রাচীন সব হিমবাহরা গলে গলে জল আনে আমার জন্য। আমার খাতে অত জল ধরে না প্রায়। আমি উপচে উঠি। তাতে কি বিপদ হয় তুমি সব জানো? জানবো না কেন, খুব জানি। নিম্নগতিতে বন্যা আসে, সমভূমিতে থাকা তোমাদের জলবিদ্যুৎ প্রকল্পগুলি বেসামাল হয়ে যায়। দেখো, এই যে উপত্যকা, এ তো পশ্চিম থেকে পূব দিকে প্রসারিত। আমি চলেছি এই উপত্যকার দৈর্ঘ্য বরাবর প্রায় মোটামুটি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। হিমালয়ের আদিম ও মূল বিচ্যুতি কারাকোরাম বিচ্যুতির সঙ্গে প্রায় সমরেখায়। এই যে জাতীয় সড়ক, মূল NH5-এর একটি উপশাখা, এও চলেছে আমার প্রবাহের সঙ্গে সমান্তরালে। এখানে এই যে দেখছো আমাকে প্রান্তরের বুকে, এখানে এই উপত্যকা বুঝি সবচেয়ে বেশি চওড়া, অন্তত 2-3 কিলোমিটার। বলতে পারো এই অঞ্চলে আমি ঊর্ধ্বগতি কাটিয়ে নিম্নগতিতে এসে যাচ্ছি। প্রকৃত নিম্নগতি আমার মধ্যে আরও পড়ে। ঊর্ধ্বগতিতে উপত্যকা খুবই কম চওড়া। আমিও গভীর গিরিখাত ধরে সরু রেখায় চলেছি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। তার আগে এখানে ঊর্ধ্বগতিতে আমি যাচ্ছি পূব থেকে পশ্চিমে, চওড়া বেনি পাকানো ইংরেজি অক্ষর ইউ আকৃতির উপত্যকা ধরে। তারপর আমার মধ্যে রয়েছে একটি মৃদু সমকোণীয় বাঁক, এবং তারপর প্রায় সরল রেখায় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে এগিয়ে গিয়ে সবশেষে হয়েছে উত্তর দক্ষিণগামী। আমার একটি উপনদী আছে, পারাচু নাম। আমার মোট বিধৌত অঞ্চল 9660 কিলোমিটার, যার 50% পারাচু অববাহিকাতে। পারাচু আর আমার অববাহিকা মিলিতভাবে দৈর্ঘ্যে 185 কিলোমিটার। নিম্নগতিতে পারাচুর সঙ্গে মিলনের পরই আমি প্রবাহিত দক্ষিণ থেকে উত্তর দিকে এবং নামগিয়া বা খাব অঞ্চলে গিয়ে ঢুকেছি কিন্নর জেলাতে। সেখান থেকে আরও 14 কিলোমিটার উজান বেয়ে পড়েছি শেষে শতদ্রু নদীতে পুহ এলাকায়। এই যে জাতীয় সড়ক চলছে আমার সঙ্গে, এটি পৃথিবীর এক অন্যতম অত্যুচ্চ জনপথ। এর প্রধান অংশ পশ্চিম সীমার গ্রামফু থেকে পূর্ব সীমার খাপ পর্যন্ত 275 কিলোমিটার লম্বা। শীতকালে 6 থেকে 9 মাস এই রাস্তা বরফাবৃত হয়ে বন্ধ থাকে। ভ্রমণ শিবির তাবো থেকে 24 কিলোমিটার দক্ষিণে সুন্দো, ওখানেই খাপ যেখানে আমি ঢুকেছি কিন্নর জেলাতে। বলেই চলছিল স্পিতি।
তার কথা থামাবার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। এসব কথা সবই প্রায় জানে সে, তবুও বলতে দিচ্ছিল নদীকে, কারণ তাকে যেন কথায় পেয়েছিল। নিজের কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছিল নদী, এক কথা থেকে চলে যাচ্ছিল অন্য কথায়, এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে, অগোছালো ছাপ ছিল কথা বলায়। তবুও বাধা না দিয়ে শুনছিল সে, বাধা পেলে নদী যদি আহত হয় এই ভাবনায়। শেষ পর্যন্ত অবশ্য আর চুপ করে থাকা গেল না, কিছু বলার জন্য উসখুস করতে করতে এক সময় বলতে বাধ্য হলো সে, এসব কথা সবই আমি জানি স্পিতি, তুমি বলছো অত আগ্রহ করে, তাই শুনছি আবার। কিন্তু তুমি যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলে সেখান থেকে যে সরে গেছো সেই খেয়াল আছে কি? তুমি বলতে যাচ্ছিলে তোমার নিম্নগতিতে বন্যার কথা। বাধা পেয়ে থামলো স্পিতি। চলছিল যেমন চলতে লাগলো, কথা বলা কেবল বন্ধ রাখলো কিছুটা সময়। বোঝা গেল সে কিছুটা ধাক্কা খেয়েছে। বলছিল খলবল করে, যত তার বুকের কথা উদ্দাম আবেগের বশে, বালিকা সুলভ চপলতায় রাশ টানা হলো তাতে। চুপ করে সে কিছু ভাবছিল, তার প্রতিফলন দেখা গেল নদীর পরবর্তী ভাষায়। ঠিক, আমি একটু বেশিই বলে ফেলছিলাম, খেয়াল ছিল না কি বলছি না বলছি। তুমি বলে ভালোই করলে। তবে কি জানো, যা বলছিলাম এতক্ষণ তা একেবারেই অপ্রাসঙ্গিক এমন নয়। তুমি জানো, সবাই তো জানে না। সেটাও ঠিক, তোমাকে থামাতে চাইনি, তোমার উচ্ছলতাকে। তবুও কেন বাধা দিলাম জানো? তুমি বন্ধু বলে। তুমি একতরফা বলে গেলে আড্ডা জমবে কি করে? আমারও তো কিছু না কিছু বলতে হয়, তাই। পৃষ্ঠতলে দুরন্ত গতি, জল মুকুরে পরন্ত রোদ ঠিকরে ছটায় প্রতিফলিত। হাসল স্পিতি, হাসি তার সারা গায়ের চলনে বিচ্ছুরিত। তার দিকে না তাকিয়েও তা বোঝা যায়। হাসতে হাসতেই জানালো সে, কেন আমার জলপ্রবাহ প্লাবন ডেকে আনে সেটা বুঝতে হলে এখানকার ভূপ্রকৃতি তোমাকে জানতে হবে। আমার তো মনে হয় তুমি সেসব অনেকটাই জানো। তবুও শোনো, এই যে বন্যার কথা বলছো, এটা কিন্তু প্রাচীন যুগেও হতো। এই সব বিপর্যয়ের প্রমাণ এখনও দেখতে পাবে উপত্যকার নানা অঞ্চলে, বিশেষ করে নিম্নগতিতে। উপত্যকার এখানে ওখানে রয়েছে স্তূপাকৃতি পলির স্তর, পাথর হয়ে গেছে থেকে থেকে। ওগুলি আসলে প্রাচীনকালের হ্রদসমূহের সঞ্চয়। এ দেখেই বোঝা যায় কেন বন্যা হতো প্রাচীনকালে। এখনও সেই ধারাই চলছে, পলিমাটির হ্রদ তৈরি হচ্ছে। ব্যাপারটা বুঝিয়ে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। এত কথা কি একদিনে বলা যাবে? নদী কথা থামিয়ে নীরবে চলতে লাগলো। তার উচ্ছল চলাচল ঝংকার তুলছিল তার বুকের বড় বড় বোল্ডার আর শিলাসমূহে। সে দেখছিল তার দামালপনা, নিরুচ্চারিত ভাষা শুনতে শুনতে। নদী থামলে সে বলল, সেসব কথা আমিও কিছু জানি। অবশ্যই তা তোমার চেয়ে কম, তবুও যা জানি তা অনেকের চেয়ে বেশি। আমি জানি যে তোমার অববাহিকা গাঠনিকভাবে এখনও অস্থির। এখানে আছে এখনও নিওটেকটনিক বা নব্য গাঠনিক চঞ্চলতা, কারণ ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেট কাছাকাছি হয়েই চলেছে এবং তাদের সংঘাত লেগেই আছে। এই চলন মূল উত্থান বা বিচ্যুতি ব্যবস্থা বরাবর ক্রমাগত এগিয়ে যাওয়াতে প্রমাণিত। তাতেই এই বিচ্যুতি রেখা বরাবর ঊর্ধ্বমুখী মাথা তোলা বা পুনর্গঠনের কাজ দেখা যাচ্ছে। ঠিক বলেছ। দুরন্ত ছন্দে চলতে চলতে স্পিতি ভাষা খুঁজে পেল। তাতে কি হচ্ছে শোনো। ভূমিকম্প দেখা যাচ্ছে হামেশাই, আর থাকছে ধ্বংসাত্মক ধস বা ভূমিস্খলন। এতে ধ্বংসস্তূপ পাহাড়ের খাড়াই ঢাল বেয়ে উপত্যকার তলদেশে নেমে জমে যাচ্ছে। যেসব হ্রদের কথা বললাম সেসব এভাবেই তৈরি হচ্ছে। ধসের বস্তুসমূহ এইসব হ্রদের খাতে পুরু ও মিহি পলি হিসেবে জমে খাত থেকে হিমবাহ গলা জল উপচে দেয়, আর তাতেই বন্যা সৃষ্টি হয় নিম্নগতিতে। আমার হাত নেই এখানে। সঙ্গে রয়েছে আবহাওয়াজনিত প্রভাব। সে কথার পিঠে কথা সাজালো। সেটাও আমার জানা। ঋতুকাল দুটিই চরম ভাবাপন্ন। এই অস্বাভাবিক ঋতুকালে প্রকট ঋতুগত চাপ ও সমস্যা তৈরি করে। এখানেও আমার কিছু করার নেই। বললাম না, সুদূর বা অদূর অতীতেও এমন ভয়ঙ্কর বিপর্যয়ের প্রমাণ রয়েছে স্তূপাকৃতি পলিস্তরে,
যা প্রাচীন হ্রদের অবশিষ্ট জমাবস্তু হিসেবে উপত্যকার স্থানে স্থানে সংরক্ষিত। গঠনগতভাবে সক্রিয় এই উপত্যকার ভূপৃষ্ঠ আলগা ও অসংহত পলিজনিত ঢাকনার স্তর, যা এখানকার জলবায়ু ও ক্রিয়াশীল গাঠনিক শক্তির সামান্য পরিবর্তনে ধ্বংসাত্মক হতে পারে। তেমনটাই হয়েছে শতদ্রুর নিম্নধারায় ফ্ল্যাশ ফ্লাডের কারণে, যেখানে বর্ষাকালে জলস্তর স্বাভাবিকের চেয়ে অন্তত 40 ফিট উঁচু হয়ে বিপর্যয় ঘটিয়েছে। এখানে এই উপত্যকার বুকেও আমার জলপ্রবাহ সবকিছু ভাসিয়ে দিয়েছে। আমাকে এখন দেখলে কি তোমার মনে হবে আমি এমন কাণ্ড ঘটাতে পারি? উচ্ছল আর চঞ্চল স্পিতির চলাচল, কলহাস্যে মুখরিত তার সারা অঙ্গ, চপলতা প্রকাশিত শুভ্র ধবল ফেনিল সরস উল্লাসে। দুরন্ত দুর্নিবার স্রোত যখন বাধাহীন চলমান থাকতে গিয়ে বাধা পায় বুকে জমা বড় মাঝারি বোল্ডারে, খণ্ড বিখণ্ড ছোটখাটো নুড়ি পাথরকে মুঠো মুঠো করে গুচ্ছে গুচ্ছে স্রোত প্রাবল্য ছুঁড়ে ফেলে এদিকে ওদিকে যেদিকে খুশি। তারা দলবদ্ধভাবে চলন্ত গতিধারার দুপাশে জমতে জমতে অলঙ্কৃত হতে থাকে। স্পিতি চলে আপন খেয়াল খুশিতে ভ্রুক্ষেপহীন, তাকিয়ে দেখে না কোনো কিছু। কি শোভা তার চলাচল অঙ্গভূষণ করে তুলল নিজের বা উপত্যকার বুকে, সামগ্রিক কি আবেশ কি প্রভাব রচনা করল। স্পিতি সেসব দেখে না, নীরব থাকে, চলে উন্মত্ত প্রবল ধারায় আপন মনে আপন আনন্দে। কিন্তু জানে না কি? অবশ্যই জানে, আর জানে যে তার প্রমাণ পেল সে এখন নদীর সঙ্গে আত্মগত কথোপকথনে। সে ধ্যানস্থ হয়ে উপবিষ্ট স্পিতির উঁচু পাথুরে পারে পরন্ত বেলার সৌর সম্ভাষণের আদরে এবং বলে, আমি কিন্তু জানি স্পিতি, তুমি এসব বিপর্যয়ের জন্য প্রত্যক্ষভাবে দায়ী নও। লোকে যদিও তোমাকেই হয়তো দায়ী করে। আমি জানি যে উপত্যকার ভূত্বক ভঙ্গুর, চূড়াগুলির খাড়াই ঢাল ও গায়ে জমে থাকা আলগা পলিমাটির বিশাল স্তূপের কারণে বরফ গলার সময় ভূমিক্ষয় প্রবল হয়। শীতকালে সমস্ত পাহাড় চূড়া হয়ে যায় অস্থায়ী হিমবাহ, গ্রীষ্মে তারা গলে যায় পুরোপুরি। খাড়াই নদীর পাড়ের জন্য পাহাড় চূড়ার বরফ ও ভূমির ধস নদী প্রবাহের চাপ বাড়িয়ে দেয়, আর এসব ধস ভূমিক্ষয় বাড়িয়ে পাক জমায় থরে থরে নদীর বুকে। তাতেই নদীর নিম্নগতিতে এবং উপত্যকার বুকে ফ্ল্যাশ ফ্লাড তৈরি করে। ঋতুজনিত চাপ ও অঞ্চলটির কাঠামোগত পুনর্গঠন তাই এভাবে নদী প্রবাহ বাড়িয়ে দেওয়ার কারণ। অবশ্যই ঋতুজনিত চাপ একটা বড় ব্যাপার স্পিতি। তাতে রয়েছে জলবায়ুর বিশেষ উপাদানগুলি, যেমন হিমায়ন ও অবহিমায়ন, এবং গ্রীষ্ম ও বর্ষাকালীন বৃষ্টি অথবা তুষারপাত ভূত্বকের ভিত্তি গঠনে মূল কাজ করে, আর তাতে নদীজ উপত্যকা বা গোটা উপমহাদেশে ভূমিক্ষয় ঘটে। শুধু এখানেই নয়, সঙ্গে রয়েছে এখানকার এই ভঙ্গুর অঞ্চলের ক্রমাগত উত্থান ও বিকৃতিজনিত অস্থিরতা এবং উপত্যকা গাত্রের স্খলন নিত্য ঘটনা হিসেবে। এই উপত্যকার এসব স্পর্শকাতর এলাকাগুলি নিম্নগতিতে যে ভয়ানক ঘটনা ঘটায়, তারা ক্রিয়াশীল হয় এমনই সমস্ত ঋতুজনিত বা গঠনাত্মক বিপর্যয়, অথচ দোষ চাপায় সবাই সবকিছু না জেনে তোমার ঘাড়ে। দীর্ঘ সময় ধ্যানস্থ শব্দোচ্চারণের পর নিশ্চুপ হয় সে, আত্মমগ্নতায় কান খাড়া করে রাখে, শোনে স্পিতির আপন ছন্দে আপন বেগে প্রবাহিত হওয়ার সবল ধারার কলহাস্য। নদীও কথা বলে না, কেবল হাসে, কারণ তার সব কথা বলে দিয়েছে তার পাশে উপবিষ্ট ওই তপস্যা তপ্ত পুরুষটি। কিছুটা সময় অপেক্ষা করে নদীকে কিছু বলতে সে প্রশ্ন তোলে। সেসব কথা ছাড়ো স্পিতি, অন্য প্রসঙ্গে চলো। তুমি এই উপত্যকায় আছো দীর্ঘদিন, বললে দেবতা পুরুষদের সংস্রবও পেয়েছ। চলনে বলনে যতই তোমার বালিকা সুলভ চপলতা থাকুক না কেন, বয়সে তুমি খুব একটা নবীনা নও, বরং তুমি যথেষ্ট প্রাচীনা, এমনটা বলাই ঠিক তোমাকে। তাই যদি হয় তো তুমি নিশ্চয় জানো অনন্ত জীবন বা অমরত্বের ব্যাপারটা কি বোঝায়। আমি প্রশ্নটা রাখলাম তোমার কাছে, এবং এই কারণে যে ব্যাপারটা নিয়ে ইদানিং আমি কিছুটা বিব্রত। তুমি নিশ্চয় জীবাক্ষকে চেনো। তোমারই অববাহিকায় তোমার সান্নিধ্যে থাকা বৌদ্ধ মঠগুলিতে ঘুরে বেড়ায় সেই সর্বজনপ্রিয় সন্ন্যাসী,
সে এই রহস্য অনুসন্ধানে আত্মনিবেদিত আর আমাকে তার সহচর ও সহযোগী করতে ইচ্ছুক। আমার উত্তরের অপেক্ষায় আছে সে, কিন্তু আমি কি উত্তর দেব? আমার কোনো কৌতূহল নেই, নিজেই কিছু জানি না এই বিষয়ে। তবুও আমি তাকে বিরূপ করতে চাই না। তার সখ্যতা আমারও এই নির্বান্ধব মরুপ্রদেশে প্রয়োজন। তাই প্রশ্নটা রাখলাম তোমার কাছেই। সত্যিই তুমি কিছু জানো কি অনন্ত জীবন প্রসঙ্গে? প্রশ্নটি জানিয়ে সে চুপ করল। স্ফীতি চঞ্চল শব্দে হাসে, নূপুর নিক্কণ ধ্বনিতে বলে, কিছু তো নিশ্চয় জানি, কারণ ওই অমর দেবতাদের সান্নিধ্যে আমি ছিলাম এবং এখনও আছি। তবে সেসব কথা কি এখানে এই একাসনে বসেই তুমি শুনবে? তাহলে তো দিনের পর দিন তোমাকে একাসনেই এভাবে বসে থাকতে হয়। আমাকে আরও জানা, আরও চেনা দরকার। তার আগে এই একটি জায়গায় বসে সেটা কিন্তু সম্ভব হবে না। সেটা আর তোমাকে কি বলবো, তুমি নিজেও সেটা জানো। জানি তো, তাই কি করব তোমার কাছেই জানতে চাইছি। চলো তাহলে আমার সঙ্গে, আমার গতিধারার সঙ্গে। আমার ছোঁয়া সবসময় পাবে না, দুর্গম হবে, তা তো আগেই বলা বলি হয়েছে। যেখানে যেখানে পারবে আমার কাছাকাছি হতে তাই যথেষ্ট। যতটা যেতে পারবে তাতেও হবে। চলো আমার সঙ্গমে, সেই খাবে অথবা লিওগ্রামে। চলো কুঞ্জুম পাহাড়ে আমার উৎসের কাছাকাছি। আমার সঙ্গে চলতে চলতে আমাকে আরও জানতে পারবে। কথা বলতে বলতে উত্তর পাবে আরও অনেক রহস্যের। সেখানে অনন্ত জীবনের রহস্য থাকলেও থাকতে পারে। এসো আমার সঙ্গে, চলতে শুরু করে দাও এই বেলা। নদী ভাষা থামালো, কেবল কলহাস্যে মুখরিত থাকলো। শৈবাঙ্কন ধ্যান ভেঙে চোখ খুলল। অনন্ত জীবন উপন্যাসের পরবর্তী অধ্যায় আবার আগামী শুক্রবার রাত 8টায়।